তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দেবা তোমাদের জীববিজ্ঞানের জীবনী শক্তি অধ্যায়টা থেকে আজকে বোর্ডের এমসিকিউ গুলো দেখাবো। তাহলে প্রথমে এখান থেকে আগে আমরা বইয়ের থেকে যে ইম্পর্টেন্ট লাইনগুলো ওগুলো আগে দাগিয়ে দিতেছি, তারপরে আমি এমসিকিউ গুলো তোমরা উত্তর দিবা। প্রথমত জানতে হবে এই যে এটিপিটা কি। এই এটিপি হচ্ছে এডিপির সাথে একটা ফসফেট যুক্ত হলে এটিপি তৈরি হয়, ঠিক আছে। তো এই যে এডিপি এর ফুল মিনিংটা জানতে হবে, যে এখানে লেখা আছে এডিপি। এই যে এডিনোসিন ডাইফসফেটটাকে আমরা সংক্ষেপে এডিপি বলি, এটা একটু মাথায় রাখো, এটা এমসিকিউ আসছে বোর্ডে। তারপরে দেখো একটা এই এডিপির সাথে যদি আমরা একটা ফসফেট যোগ করি তাহলে আমরা কি পাবো, এটিপি পাবো। আর এটিপিটাকে বলা হয় এডিনোসিন ট্রাইফসফেট, মানে 3টা ফসফেট যুক্ত থাকে। তো এটা মাথায় রাখো। তারপরে এখান থেকে এই কথাটা মনে রাখো, এই যে শেষের লাইনে একটা তথ্য আছে না, যে এটিপি অণুর প্রান্তীয় ফসফেট গ্রুপে 7.03 কিলো ক্যালোরি শক্তি জমা থাকতে পারে। এটা একটু মাথায় রাখো, এই দুটো এমসিকিউতে আসছে। এখন দেখো প্রথম এমসিকিউটা দেখো, তাহলে এটার উত্তরটা কি হবে বলতো? কোনটি এডিনোসিন ডাইফসফেট? হ্যাঁ ঠিক আছে, এটা রাইট। তারপরে এটা কি হবে? 2 নম্বরটা সিলেট বোর্ড 2022 সালে আসছে। এটিপি এর পূর্ণরূপ কোনটি? এটার খ হবে না, এটার তো খ হবে না, এটা তো এটিপি। টি মানে হচ্ছে ট্রাই, আর পি মানে হচ্ছে ফসফেট, আর এ মানে হচ্ছে এডিনোসিন। তাহলে এডিনোসিন ট্রাইফসফেট, এখানে 3টা ফসফেট হবে, এইটা গ নম্বরটা হবে। এই যে এখানে না দেখালাম, এই যে এডিনোসিন ট্রাইফসফেট, এই যে এডিনোসিন ট্রাইফসফেট, এটা হচ্ছে এটিপি, এই যে ব্র্যাকেটে এটিপি লেখা আছে। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে আসি। দেখো প্রতি মল এটিপি এর অণুর প্রান্তীয় ফসফেট গ্রুপে কত ক্যালোরি শক্তি জমা থাকতে পারে? এখন এই দাগাইছি, বলো এটা কি হবে? এটা দুইটা বোর্ডে আসছে, ঢাকা বোর্ড 21 এবং চট্টগ্রাম বোর্ড 23 সালে আসছে। এটার গ হবে 7.6। এটা তো ভুল করছো, এই যে এখানে লেখা আছে দেখো সবার শেষের লাইনে, এটিপি অণুর প্রান্তীয় ফসফেট গ্রুপের সাথে 7.3 হবে, 6 না, ঠিক আছে, একটু মাথায় রেখো। আমরা পরবর্তীতে আসি। এই পেজ থেকে কিছু তথ্য জানতে হবে, যেমন এখানে এটিপি কে কি বলা হয়, যেমন এটিপি কে জৈব মুদ্রা বলা হয়, তারপরে শক্তি মুদ্রা বলে, বায়োলজিক্যাল কয়েন বলে, এনার্জি কয়েন বলে। এই নামগুলো একটু মনে রাখো, এগুলো বোর্ডে আসছে। তারপরে এখানে তোমার সালোক সংশ্লেষণের সংজ্ঞাটা একটু মাথায় রাখতে হবে। এখানে কার্বন ডাই অক্সাইড কয়টা থাকে? 6টা। দেখো সবগুলো 6 আছে, এই যে 6টা কার্বন ডাই অক্সাইড, তারপর এখানে 6টা পানি পাবা, 6টা অক্সিজেন পাবা। তাহলে কার্বন ডাই মানে সালোক সংশ্লেষণের উল্টা হচ্ছে শোষণ। তাহলে যে কোনো একটা বিক্রিয়া মনে রাখবা, আর অন্য বিক্রিয়াটা হবে তার উল্টা। তাহলে সালোক সংশ্লেষণের সংজ্ঞাটা জানবা। এখানে দেখো কি কি লাগে, প্রথমত ক্লোরোফিল লাগে, পানি লাগে, আলো লাগে এবং কার্বন ডাই অক্সাইড লাগে। এই 4টা জিনিস লাগে, এটা মনে রাখবা। সালোক সংশ্লেষণের জন্য এই 4টা জিনিস লাগে। তাহলে কত মানে কোনটা কত লাগে সেটা তোমার জানতে হবে। কার্বন ডাই অক্সাইড 6টা, মানে 6 মোল কার্বন ডাই অক্সাইড, তারপর 12 মোল পানি, তারপরে এখানে মানে 6টা অণু পানি এবং 6 অণু অক্সিজেন তৈরি হয়, এবং এখানে শর্করা তৈরি হয়। শর্করাটার নাম কি? এটা হচ্ছে গ্লুকোজের সংকেত C6H12O6, ঠিক আছে। তাহলে আমরা এখন এমসিকিউটা দেখি, এটার উত্তর কি হবে? জৈব মুদ্রা নিচের কোনটি? এটা দিনাজপুর বোর্ড 17 সালে আসছে। এটার উত্তর কি হবে বলো? এটার উত্তর ক, হ্যাঁ রাইট, এটিপি হবে জৈব মুদ্রা। এটা কি হবে? কোনটি শক্তি মুদ্রা বলা হয়? একই তো প্রশ্ন, এখানে জৈব মুদ্রা বলছে আর এখানে শক্তি মুদ্রা বলছে, ঠিক আছে। কোনটিকে শক্তি মুদ্রা বলা হয়? তাহলে কি হবে? সেম প্রশ্ন, সেম উত্তর হবে, এটিপি হবে। তারপরে দেখো জীবজগতের সবথেকে গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক প্রক্রিয়া কোনটি? এটা অবশ্যই সালোক সংশ্লেষণ হবে, কারণ সালোক সংশ্লেষণ ছাড়া তো জীবজগৎ চলতে পারবে না, উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারবে না, উদ্ভিদ নিজে নিজে যদি না বাঁচে কোনো প্রাণী তো বেঁচে থাকতে পারবে না। তার মানে সব থেকে গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক প্রক্রিয়া হচ্ছে তোমার সালোক সংশ্লেষণ। এটা একটু মনে রাখ, যশোবর্তী এসে আসছিল। তারপর দেখো দুর্বা ঘাসের শর্করা তৈরির প্রধান স্থান কোনটি? এটা জানার জন্য আমি তোমাদের বইয়ে একটু নিয়ে যাই, বইয়ের থেকে দেখাচ্ছি। দেখো এখানে বলছি কি, যে এই যে একটা লাইন আছে, যে পাতার মেসোফিল টিস্যু, পাতাতে কি টিস্যু থাকে? মেসোফিল টিস্যু, বা তোমরা মেসোফিল যেটাই বলো, মেসোফিল টিস্যু সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান। যদি প্রশ্ন করা হয় যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান কোনটি? পাতার মেসোফিল টিস্যু, ঠিক আছে। তো এখানে যে প্রশ্নটা ছিল যে দুর্বা ঘাসের শর্করা তৈরির প্রধান স্থান কোনটি? প্রধান স্থান বলছে শর্করা তৈরি, তার মানে কি হবে বলতো? উত্তর কি হবে? এটা 7-এর উত্তর কি হবে? 7-এর গ হবে, ঠিক আছে। এটা মনে রেখো যে এখানে পাতা বলছে না, মানে দুর্বা ঘাস কি এটা ঘাস না? তো শর্করা তৈরি প্রধান স্থান মানে কোন জায়গায় তৈরি হবে? অবশ্যই পাতায়। আর পাতায় কি কি থাকে? মেসোফিল টিস্যু থাকে।
তারপরে দেখো এখান থেকে কিছু তথ্য জানতে হবে। এই যে এখানে দেখো লেখা আছে যে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড থাকে 0.03%, পানিতে থাকে 0.3%। তার মানে পানিতে কি পরিমাণটা একটু বেশি থাকে, বেশি ঘন থাকে। এখানে পয়েন্টের পর জিরো আছে, তার মানে এর মানটা একটু কম। ঠিক আছে, তো এখন এখানে দেখো আরেকটা কথা মনে রাখবে যে জলজ উদ্ভিদে মানে যেটা পানিতে থাকবে ওইটার সালোক সংশ্লেষণ হার তো অবশ্যই বেশি থাকবে, তাই না? আচ্ছা দেখো, তারপরে দেখো এখানে জলজ উদ্ভিদে সালোক সংশ্লেষণ হার বেশি, শুধু এই কথাটা একটু মাথায় রাখো যে জলজ উদ্ভিদে সালোক সংশ্লেষণ হার বেশি, তার মানে যেটা পানিতে থাকে ওইটাই তো জলজ উদ্ভিদ। তারপর দেখো এখানে আরেকটা কথা আছে যে অক্সিজেন এবং পানি সালোক সংশ্লেষণের উপজাত দ্রব্য হিসেবে পাওয়া যায়, বা এটাকে ইংরেজিতে বলে বাই প্রোডাক্ট। তাহলে বাই প্রোডাক্ট হিসেবে আমরা কি পাবো? অক্সিজেন এবং পানি। এই কথাটা একটু মাথায় রাখো। ওকে, তাহলে এখন আমরা দেখি প্রশ্ন। আর এখানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া মানে দুইটা গতি মানে পর্যায়ে ভাগ করছে কে? ইংরেজ শারীরতত্ত্ববিদ ব্ল্যাকম্যান। এই ব্ল্যাকম্যানের নামটা একটু মনে রাখো, এটা বোর্ডে আসছে। এবং কত সালে? এই সালটাও বোর্ডে আসছে, 1905 সালে। ইংরেজ শারীরতত্ত্ববিদ, অর্থাৎ ইংরেজ বলতে তো বুঝো যে ব্রিটিশ, ওরা ইংল্যান্ডের লোক হতে পারে। তারপরে তোমার দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায় আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। তা আলোক নির্ভর পর্যায়টা হচ্ছে এটার জন্য আলো দরকার, আর আলোক নিরপেক্ষ যেটার জন্য আলো দরকার অতটা নাই। এখন দেখো প্রশ্নটা দেখো, বলছে কোন উদ্ভিদে সালোক সংশ্লেষণ হার অপেক্ষাকৃত বেশি? তাহলে এই যে এখানে দেখছি না যে এখানে তো সরাসরি লেখা আছে যে জলজ উদ্ভিদে সালোক সংশ্লেষণ হার বেশি, তাহলে উত্তর কি হবে? জলজ উদ্ভিদ। এখন জলজ উদ্ভিদ তো এখানে আছে কিনা দেখো তো, এই যে ক নাম্বার আছে, তাহলে এটার উত্তর হবে ক। পরের প্রশ্নে আসছি, কোন উদ্ভিদে সালোক সংশ্লেষণ হার বেশি? একই প্রশ্ন, কোন উদ্ভিদে, তার মানে যেটা পানিতে থাকবে ওইটাই তো। তাহলে কোন উদ্ভিদে সালোক সংশ্লেষণ হার বেশি? কিন্তু এই ক্ষেত্রে একটু অন্যভাবে উত্তর করতে হবে, কারণ এখানে তো কোনোটাই পানিতে জন্মায় না, সবগুলো তো মাটিতে জন্মায়। সেক্ষেত্রে তোমাদের আরেকটা তথ্য মনে রাখতে হবে। আচ্ছা একটু নিচ থেকে দেখাচ্ছি, এই কেলভিন চক্র আর একটা হ্যাসো স্লাগ চক্র। দেখো এই এখানে হ্যাসো স্লাগ চক্রের মধ্যে দেখা কিছু তথ্য লেখা আছে যে C4 উদ্ভিদে সালোক সংশ্লেষণ হার বেশি থাকে। ঠিক আছে, তার মানে C4 উদ্ভিদ কোনগুলো? যেগুলো ঘাস, এই যে যেগুলো ঘাস জাতীয় উদ্ভিদ, যেমন হতে পারে মুথা ঘাস, তারপর নোটে ঘাস, তারপর অ্যামারেন্থাস 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 অথবা এই যে তোমার ঘাস, এটা অথবা বাঁশ। এই যে এখানে কিন্তু বাঁশটা লিখে আছে, আমি লিখে দিছি, এটাও মনে রাখবে যে বাঁশ কিন্তু এক ধরনের একটা ঘাস। ঠিক আছে, তারপর এই যে কচুরিপানা, তারপরে যে ভুট্টা, আখ, এগুলোর সালোক সংশ্লেষণ হার বেশি, যেগুলো C4 উদ্ভিদ, মানে যেগুলো C4 উদ্ভিদ ওদের সালোক সংশ্লেষণ হার বেশি। তাহলে ওইটার উত্তর আশা করি বুঝতে পারছো কি হবে। ওইখানে অপশনে কিন্তু বাঁশ ছিল। দেখো তাহলে কোন উদ্ভিদের সালোক সংশ্লেষণ হার বেশি? তাহলে ওইখানে বাঁশ, তাহলে বাঁশটা একটা C4 উদ্ভিদ, সুতরাং এর সালোক সংশ্লেষণ হার বেশি থাকবে। তারপরে দেখো 10 নম্বর প্রশ্নে কি বলছে, নিচে কোন উদ্ভিদের সালোক সংশ্লেষণ হার বেশি? সেম প্রশ্ন। তাহলে দেখো তো এখানে কোনটা পানিতে থাকে? বটগাছ তো পানিতে থাকবে না, এটা বাদ। তারপর কাঁঠালও পানিতে না, পেয়ারাও পানিতে না, তাহলে কচুরিপানা পানিতে থাকে, তাহলে উত্তর হবে 4। এটা দুইটা বোর্ডে আসছে, সকল বোর্ড 18 সালে আসছে এবং দিনাজপুর 21 সালে আসছে। নিচের কোন উদ্ভিদের সালোক সংশ্লেষণ হার বেশি? একই প্রশ্ন বারবার। তাহলে দেখো এখানে কোনটা পানিতে আছে ওটার সালোক সংশ্লেষণ হার বেশি হবে, তাহলে এটা সঠিক অ্যান্সার কি হবে? শাপলা। পানিতে 17 কতবার কার্বন ডাইঅক্সাইড থাকে? তো এটা তো এখানে এখানে দাগা দিলাম না, এই যে এখানে লেখা আছে যে বায়ুমণ্ডলে থাকে 0.03%, আর পানিতে থাকে একটা জিরো কম হবে, মানে এই সামনে জিরোটা থাকবে না, তাই 0.3%। তাহলে আশা করি উত্তরটা পারবা। যে পানিতে 17 কত পার্সেন্ট? যদি বায়ু হইতো, বাতাস বলতো, তাহলে উত্তর হতো এটা, কিন্তু পানিতে বলছে, তার মানে উত্তর হবে গ নম্বর। নিচের কোনটির সালোক সংশ্লেষণ উপজাত দ্রব্য হিসেবে পাওয়া যায়? তাহলে তোমাদের এখানে দেখাই দিলাম না কোনটা কোনটা উপজাত দ্রব্য হিসেবে পাওয়া যায়। এখানে দেখো অক্সিজেন এবং পানি, এই দুইটা জিনিস, কে কে? অক্সিজেন এবং পানি, এই দুইটা সালোক সংশ্লেষণ উপজাত দ্রব্য হিসেবে পাওয়া যায়। তাহলে এটার উত্তর কি আছে? দেখো অপশনে কোনটা আছে, এখানে কিন্তু অক্সিজেন আছে, সুতরাং অক্সিজেন রাইট। আর যদি অক্সিজেন না থাকতো, যদি পানি থাকতো, তাহলে পানিটাও রাইট। তারপর ইংরেজ শারীরতত্ত্ববিদ কর্তৃক আবিষ্কৃত প্রক্রিয়া কোনটি? তাহলে কোনটা আবিষ্কার করছে? এই যে ওয়ালের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া আবিষ্কার করছে এই যে ইংরেজ শারীরতত্ত্ববিদ ব্ল্যাকম্যান। তাহলে এটার উত্তর কি হবে? এটার গ হবে উত্তর। তারপরে প্রশ্ন আসি, ব্ল্যাকম্যান কত সালে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া দুটি পর্যায়ে ভাগ করেন? কত সালে? এই যে এখানে লেখা আছে 1905 সাল। তো দেখো এটা অপশনে কোথায় আছে? ক নাম্বার। তাহলে এটা হবে অ্যান্সার। সালোক সংশ্লেষণের একটি প্রয়োজনীয় উপকরণ হলো,
তাহলে সালোক সংশ্লেষণে একটি প্রয়োজনীয় উপকরণ কি? সালোক সংশ্লেষণে যে বিক্রিয়াটা আমরা দেখে আসছি প্রথম দিকে, ওই বিক্রিয়াটা আরেকবার দেখ। এই যে এই বিক্রিয়ার মধ্যে দেখো আমাদের কি কি লাগতেছে, এখানে কার্বন ডাই অক্সাইড লাগতেছে আর লাগতেছে পানি। তাহলে এই দুইটা আমাদের, আর লাগতেছে ক্লোরোফিল, আলো। তাহলে উত্তর কি হবে? দেখো কার্বন ডাই অক্সাইড আর পানির মধ্যে কোনটা অপশন আছে? তাহলে সালোকসংশ্লেষণের একটি প্রয়োজনীয় উপকরণ কি হবে? পানি হবে। আর এখানে কার্বন ডাই অক্সাইড তো নাই, তাহলে কার্বন ডাই অক্সাইড থাকলে কার্বন ডাই অক্সাইডও রাইট, কারণ পানি ছাড়া তো সালোক সংশ্লেষণ বিক্রিয়া ইনকমপ্লিট হবে। তারপরে দেখো ইংরেজ সাহিত্যবিদ যে ব্ল্যাকম্যান দুইটা পর্যায়ে ভাগ করছে, এটা আলোক নির্ভর আর এটা হচ্ছে আলোক নিরপেক্ষ। তো আলোক নির্ভর পর্যায়ের জন্য তোমাদের মনে রাখতে হবে এখানে তোমার পানি জারিত হয়ে অক্সিজেন তৈরি হয়, এটা মনে রাখবা যে এখানে অক্সিজেনের জারণ ঘটে। তাহলে এখানে কি কি পাবো? এখানে আমরা এটিপি তৈরি হয়, এক নম্বর এটিপি তৈরি হয়, তারপর NADPH তৈরি হয়, তারপর H+ মানে প্রোটন তৈরি হয়, এই তিনটা জিনিস তৈরি হয়। আর এই প্রক্রিয়াটাকে বলা হয়, এটিপি তৈরির প্রক্রিয়াটাকে বলা হয় ফটোফসফোরাইলেশন, কারণ এখানে সূর্যের আলোর প্রয়োজন হয়, আর আলো মানে তো ফটো। তাহলে এটিপি তৈরির প্রক্রিয়াকে ফটোফসফোরাইলেশন বলে। আর আলোক পর্যায়ে কি কি তৈরি হয়? এটিপি তৈরি হয়, NADPH এবং H+ মানে প্রোটন তৈরি হয়, এবং এখানে কে জারিত হয়? অক্সিজেন জারিত হয়। আর আলোক নিরপেক্ষ পর্যায়ে হচ্ছে কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়, মানে কার্বন ডাই অক্সাইডটা ভেঙে যায় শর্করা। তো এখানে এই কার্বন ডাই অক্সাইড বিজারণের তিনটা গতিপথ আছে, এই তিনটা গতিপথের নামটা মনে রাখতে হবে। এক নম্বর কি আছে? ক্যালভিন চক্র, মানে যেটাকে আমরা C3 চক্র বলি, ক্যালভিন চক্র। আর একটা হচ্ছে হ্যাসো-স্ল্যাক চক্র, ক্যারাসিলোসিন অ্যাসিড মেটাবলিজম, এই তিনটা চক্র মনে রাখবা। তাহলে আমরা এখন MCQটা দেখি। তাহলে সালোক সংশ্লেষণের জন্য আলোক পর্যায়ে কি ঘটে? এখানে পানি জারিত হয়ে অক্সিজেন উৎপন্ন হয়, এখনই আমি বললাম। এই যে আলোক পর্যায়ে তোমার এখানে কি হবে? পানি জারিত হয়ে অক্সিজেন তৈরি হবে। তারপরে এখানে এডিপি এর সাথে অজৈব ফসফেট যুক্ত হওয়াকে কি বলা হয়? এডিপির সাথে যদি ফসফেট যুক্ত হয় তাহলে তো কি তৈরি হয়? এটিপি তৈরি হয়। আর এটিপি তৈরির প্রক্রিয়াকে কি বলে? এখনই তো বললাম যে এটিপি তৈরির প্রক্রিয়াকে কি বলে। এই যে দেখো এটিপি তৈরির প্রক্রিয়াকে কি বলে? ফটোফসফোরাইলেশন। ঠিক আছে, তাহলে এটার উত্তর হবে কি? 4 নম্বর। তারপরে 19 নম্বর যে প্রশ্নটা, কোন শক্তিটি সালোক সংশ্লেষণের সময় এডিপি গ্রহণ করে? এডিপি, এটা মনে রাখবো, এটা সৌরশক্তি। এখন তোমাদের কেলভিন চক্র এবং হ্যাসো-স্ল্যাক চক্র থেকে এখান থেকে এমসিকিউ আসছে। কেলভিন চক্রের যে উদ্ভিদগুলা, এটার জন্য 1961 সালে নোবেল পুরস্কার পাইছেন কেলভিন চক্র আবিষ্কারের জন্য। আর এইটার প্রথম স্থায়ী যৌগের নাম হচ্ছে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড, বা তোমরা ওটাকে সংক্ষেপে 3PGA মনে রাখতে পারো, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3PGA, এটা মনে রাখতে পারো। তো আর এখানে কেলভিন চক্রে যে উদ্ভিদগুলো কি কি এটা মনে রাখবা, যেমন তোমরা যে ফল টল খাও এগুলো, যেমন আম খাও, জাম, কাঁঠাল, ধান, গম, বার্লি, পাট, এগুলো হচ্ছে C3 উদ্ভিদ। এগুলো তোমাদের বইয়ে লেখা নাই, তোমরা লিখে নিতে পারো বইয়ে। আম, জাম, কাঁঠাল, তারপর ধান, গম, বার্লি, মানে যেগুলো শিকড় হচ্ছে গুচ্ছ, মানে ছোট এরকম টাইপের, মানে যেগুলো মানে কম মানে সূর্যের আলো তো হয়, এগুলো হচ্ছে C3 উদ্ভিদ। আর C4 উদ্ভিদ বা হ্যাসো-স্ল্যাক চক্রের যে C4 উদ্ভিদ, এগুলো হচ্ছে বেশি আলোর প্রয়োজন হয়, বেশি তাপ দরকার হয়। যেমন এর প্রথম স্থায়ী পদার্থ নাম হচ্ছে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এই দুটার নাম মনে রাখো। তাহলে কেলভিন চক্রটা হচ্ছে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, আর C4 এটা হচ্ছে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। C4 উদ্ভিদের সালোক সংশ্লেষণের হার বেশি, এটা আমি আগে বলে দিছি যে ওদের সালোক সংশ্লেষণের হার বেশি। আর এখানে এদের উৎপাদন ক্ষমতাও বেশি। এই উদ্ভিদগুলোর নাম মনে রাখবা, ভুট্টা, আখ এবং ঘাস জাতীয় উদ্ভিদ, যেমন মুথা ঘাস, গিনি ঘাস, নটে ঘাস, তারপর অ্যামারেন্থাস, এগুলো হচ্ছে তোমার C4 উদ্ভিদ। তারপরে কচুরিপানা, এগুলো C4 উদ্ভিদ। তাহলে আমরা দেখি এখানে কি আছে। কোন উদ্ভিদে শর্করা উৎপাদন বেশি হয়? দেখো শর্করা উৎপাদন বেশি হয়, তার মানে এখানে তো বলে দিছে যে উৎপাদন ক্ষমতা বেশি, এখানে বলছে না যে উৎপাদন ক্ষমতা বেশি কার? C4 এর। তাহলে এখানে দেখো অপশনে কোনটা C4 উদ্ভিদ? এই যে দেখো ভুট্টা, এই ভুট্টাটা কি C4 উদ্ভিদ না? এই যে দেখো ভুট্টা C4 উদ্ভিদ, তাহলে উত্তর হবে ভুট্টা। তারপর নিচের কোন উদ্ভিদটি প্রথম স্থায়ী যৌগটি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড? তাহলে কোনটার? C4 এর। এই যে C4 এর প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এই যে এখানে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে C4 উদ্ভিদ কোনটা? দেখো টমেটো তো হবেই না, পাটও হবে না, সূর্যমুখী হবে না। এই যে অ্যামারেন্থাস, এটা দেখো তোমাদের বই ইংরেজিতে লেখা আছে আর পরীক্ষা আসছিল বাংলা, এই যে ব্র্যাকেট দিয়ে দেখো ইংরেজিতে লেখা আছে অ্যামারেন্থাস, এটা একটি C4 উদ্ভিদ।
তারপর দেখো আলোক নিরপেক্ষ পর্যায়ে নিচে কোনটি বিজারিত হয়ে কার্বোহাইড্রেট তৈরি হয়? বিজারিত হয় কি এটা? এই যে এখানে এই যে কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়, এই যে এখানে লেখা আছে কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে কার্বোহাইড্রেট তৈরি হয়। তাহলে উত্তর কি হবে? তাহলে অবশ্যই কার্বন ডাই অক্সাইড যেখানে আছে ওটাই উত্তর হবে। তারপর C3 উদ্ভিদের প্রথম স্থায়ী যৌগ কোনটি? এই যে এখানে লিখে দিলাম, এই যে 3PGA। C3 টা হচ্ছে 3PGA আর C4 এটা হচ্ছে OAA। OAA মানে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এটা উত্তর কি হবে? এই যেটা 3PGA ফসফোগ্লিসারিক অ্যাসিড C3 টা, আর C4 বললে উত্তর হইতে এইটা C4 এটা হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তারপর নিচে কোনটি C3 উদ্ভিদ? তাহলে সেম ভাবে C3 উদ্ভিদ দেখো কোনটা আছে, এই যে ধান, এই যে এখানে লিখে দিছি, এই যে ধান, এটা বোর্ডে আসছে। কোনটি C3 উদ্ভিদ? সেম প্রশ্ন। তাহলে এই যে পাট, এই পার্টটাও এখানে লিখে দিছি, এখান থেকে লিখে নিও বইয়ে, এই যে পার্ট, এগুলো হচ্ছে C3 উদ্ভিদ। এগুলো ইন্টারের বইয়ে লেখা আছে, তোমাদের 10 এর বইয়ে নাই। তারপরে কোন উদ্ভিদটির প্রথম স্থায়ী পদার্থ 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক? কোন উদ্ভিদের? যেটা C4 উদ্ভিদ। তাহলে এখানে C4 উদ্ভিদ কোনটা? এই যে আখ, এখানে লেখা আছে না দেখো, এই যে আখ, আখ একটা C4 উদ্ভিদ, আর C4 এর কি? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। কোনটি C4 উদ্ভিদ? তাহলে এখানে কোনটা হবে? এই যে আখ, আবার সেম ভাবে প্রশ্ন, C4 উদ্ভিদ আখ, ভুট্টা আখ, তারপর গাছজাতীয় উদ্ভিদ, এগুলো হচ্ছে C4 উদ্ভিদ। তারপর অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট? এটা তো এখনই দেখলা যে 4 কার্বন বিশিষ্ট, এখানে তো প্রশ্নের মধ্যেও পাইছিল, এই যে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। C4 উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থ কোনটা? ওই সেম প্রশ্ন, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। একই প্রশ্ন ঘুরে ফিরে বারবার আসতেছে। তাহলে কোন সবুজ উদ্ভিদে কার্বন ডাই অক্সাইড বিজারণের গতিপথ 9? তাহলে কার্বন ডাই অক্সাইড বিজারণের গতিপথ 3টা ছিল। এই যে কার্বন ডাই অক্সাইড বিজারণের গতিপথ ছিল 3টা, একটা ছিল ক্যালভিন চক্র, আরেকটা ছিল হ্যাসো-স্ল্যাক চক্র, আরেকটা ছিল ক্যাম বা ক্র্যাসিলিসিয়ান অ্যাসিড মেটাবলিজম, এটাকে সংক্ষেপে ক্যাম বলে। ঠিক আছে, তাহলে দেখো এই তিনটার মধ্যে কোনটা এখানে নাই? এই হ্যাসো-স্ল্যাক চক্র আছে, ক্যালভিন চক্র আছে, ক্র্যাসিলিসিয়ান অ্যাসিড বিপাক, বা ইংরেজিতে এটাকে মেটাবলিজম বলে আর বাংলা বলে বিপাক। তোমাদের বইয়ে কিন্তু এটা মেটাবলিজম না বিপাকই লেখা আছে, আর ইংরেজিতে হচ্ছে মেটাবলিজম। তাহলে তোমাদের ওই তিনটার মধ্যে এইটা নাই, তাহলে এটা ভুল, তাহলে এটার হবে উত্তর। ঠিক আছে, বাকি তিনটা সঠিক, এটা ভুল, তার মানে এটাই ওরা জানতে চাইছে যে কোনটি গতিপথ নয়। কোন আলোতে সালোকসংশ্লেষণ ভালো হয়? তাহলে কোন আলোতে? তোমরা মনে রাখবে যে এই যে তোমাদের যে রংধনু যে 7টা রং, বেনি আ সহ কলা দেওয়া, যে মনে রাখো বে নি আ স হ কলা, এটাতে যে মনে রাখো 7টা রং। তাহলে বেতে হচ্ছে বেগুনি, নিতে হচ্ছে নীল, তারপরে কমলা, বেনি আ সরাতে আসমানি, সতে সবুজ, সবুজ নীল, তারপরে কমলা লাল, হলুদ, হতে হলুদ। তাহলে এই যে 7টা রঙের মধ্যে মনে রাখবে যে বেনি আর হচ্ছে কলা, এই লাস্টের 2টা রং আর প্রথম 2টা রঙের আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয় বেনি কলাতে। এই যে এখানে লিখে রাখছি বেনি এবং কলা, তার তার মধ্যে তোমার বেনি কলাতে সব থেকে ভালো হয়। আর এখান থেকে এই তরঙ্গ দৈর্ঘ্যটা মনে রাখবে যে কোন তরঙ্গ দৈর্ঘ্যের আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয়। এখানে দেওয়া আছে 400 থেকে 480 রেঞ্জের, মানে 400 থেকে 480 এর মধ্যে থাকলে তোমার সালোক সংশ্লেষণ ভালো হয়, অথবা এখানে আরেকটা মান দেওয়া আছে 680, এটা একটু মাথায় রাখো, এটা কাজে লাগবে। কোন আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয়? এখনই তো বললাম যে বেনি কলা। তাহলে দেখো বেনি কোথায় আছে? বেনি এখানে দেখো, অথবা এই যে নীলা দিয়ে মনে রাখতে হবে, নীল এবং লাল। দেখো নীল এবং লাল, এইটা মানে এই নীল এবং লাল হচ্ছে এই যে নীল আর হচ্ছে লাল, এই দুইটাতে মানে মোট কথা হচ্ছে 4টা রং ছিল। বেনি কলা, লাতে হচ্ছে লাল, কতে হচ্ছে কমলা, আর বেতে হচ্ছে বেগুনি, নিতে হচ্ছে নীল, মানে এই 4টা রঙের সবসময় ভালো হয়। আমরা এখানে কিন্তু 4টা রঙের মধ্যে 2টা রং একসাথে আছে, আর কোথাও কিন্তু একসাথে নাই, তাহলে এটাই উত্তর। সালোক সংশ্লেষণের কত তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোতে সবথেকে ভালো হয়? তাহলে এই যে এখনই দেখা দিলাম না, কত? 400 থেকে 480 এবং 680। তাহলে দেখো তো অপশন কোটা আছে, এই ক নম্বরে আছে 400 থেকে 480, এটাই রাইট। আলোর বর্ণালী কোন অংশ সালোক সংশ্লেষণ ব্যাহত হয়? মানে আলোক বর্ণালীর কোন অংশ সালোক সংশ্লেষণ ব্যাহত হয়? তার মানে ওই যে বেনি কলা দিয়ে মনে রাখতে বলছিলাম না, বেনি কলা, বেনি কলা। তাহলে দেখো এখানে লাল আছে, এটা তো হবেই না। ক ক তো কমলা, তারপর এই যে নিতে নীল, তাহলে সবুজটা আসলে এখানে নাই, তার মানে এটাই উত্তর। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাহত হয়, মানে এটাতে সালোক সংশ্লেষণ কতটা ভালো হয় না। নিচের কোন তরঙ্গের আলোতে সংশ্লেষণ ভালো হয়? তাহলে দেখো কোনটা হবে। এখানে আমাদের রেঞ্জ দেওয়া ছিল কত? 400 থেকে 480 দেওয়া ছিল না, এখানে রেঞ্জ দেওয়া ছিল 400 থেকে 480 এবং 680। তাহলে আমরা এখানে দেখবো যে এখানে কোনটা আছে। দেখো এখানে 400 থেকে 480 এর মধ্যে
তো এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, দুইটা অপশন একই হয়ে গেছে। তাহলে এইটাই উত্তর হবে, কারণ এটা 420 মধ্যে পড়ছে, মানে 400 থেকে 480 ভিতরে হলেই হয়। তার মানে 400 থেকে 480, আর এই 480, 400 থেকে 480 মধ্যে তো এটা আছে। আর এটা তো 360, এটা তো হবেই না। এটা আবার 860, এটা হবে না। ওইখানে ছিল 600, আরেকটা কত ছিল, আরেকটা ছিল 680, কিন্তু 680ও নাই, তো ওটা বাদ। এখন তোমাদের প্রভাবক সম্পর্কে একটু ধারণা নিতে হবে। প্রভাবক, তোমার সালোক সংশ্লেষণের যে প্রভাবক গুলো আছে, সালোক সংশ্লেষণের প্রভাবক একটা আছে বাহ্যিক প্রভাবক মানে বাইরের প্রভাবক, আর একটা আছে অভ্যন্তরীণ প্রভাবক। তাহলে যেটা উদ্ভিদের বাইরে থেকে পায় উদ্ভিদ, ওটা হচ্ছে বাহ্যিক প্রভাবক। যেমন আলো উদ্ভিদের বাইরে থেকে আসে, তারপর কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড তো আমরা ত্যাগ করি, সেটা তো উদ্ভিদ গ্রহণ করে বাইরের। তাপমাত্রা এটাও বাইরের, সূর্যের আলো থেকে আসে। তারপরে যে পানি, এগুলো উদ্ভিদ বাইরে থেকে গ্রহণ করে। তারপর অক্সিজেন, খনিজ পদার্থ। অক্সিজেন কিন্তু উদ্ভিদ ত্যাগও করে, আবার কিন্তু গ্রহণও করে, কারণ উদ্ভিদের শোষণও ঘটে, আবার সালোকসংশ্লেষণ ঘটে। তারপর রাসায়নিক পদার্থের মধ্যে কি কি আছে, যেমন একটু মনে রাখো। খনিজ পদার্থের মধ্যে আছে নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম, এই নামগুলো একটু মনে রাখো। আর এখানে রাসায়নিক পদার্থের মধ্যে আছে ক্লোরোফর্ম, হাইড্রোজেন সালফাইড এবং মিথেন। এই তিনটা নাম একটু মনে রাখো, কারণ এদের কারণে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে। আর অভ্যন্তরীণ প্রভাব কি কি, যেমন ক্লোরোফিল, যেটা উদ্ভিদের পাতার মধ্যেই থাকে, আর পাতার বয়স এটা, আর শর্করার পরিমাণ, আর পটাশিয়াম। পটাশিয়ামটা একটু মনে রাখো, কারণ এটা বোর্ডে আসছে, যে পটাশিয়ামের অভাবে সালোক সংশ্লেষণ পরিমাণ বেশ কমে যেতে পারে। যদি প্রশ্ন আসে যে সালোক সংশ্লেষণের কোনটির অভাবে সালোক সংশ্লেষণের পরিমাণ বেশ কমে যেতে পারে, তাহলে উত্তর কি হবে, পটাশিয়াম। আর এটা একটা অনুঘটক হিসেবে কাজ করে। ঠিক আছে, তাহলে এখন আমরা মূল অংশে আসি। তাহলে প্রথম প্রশ্ন কি, ক্লোরোফিলের প্রধান উপকরণ হচ্ছে। তাহলে ক্লোরোফিল আসলে কি কি দিয়ে তৈরি, এটা একটু মনে রাখতে হবে। দেখো এখানে লেখা আছে, এই যে খনিজ পদার্থের মধ্যে এই যে ক্লোরোফিল প্রধানত নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি। তাহলে দেখো উত্তর কি হবে, নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম কোথায় আছে, এটা নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম, এমজি ম্যাগনেসিয়াম। তারপরের প্রশ্ন আসে, সালোক সংশ্লেষণের বাহ্যিক প্রভাব কোনটি। তাহলে বাহ্যিক প্রভাব কোনগুলো, এই যে এখন যে নামগুলো পড়ছো, কার্বন ডাইঅক্সাইড, আলো, তারপরে তাপমাত্রা, পানি, অক্সিজেন, খনিজ পদার্থ, রাসায়নিক পদার্থ, এগুলো সবই বাহ্যিক পদার্থ। তাহলে দেখো কোনটা আছে, এই যে পানি আছে, তাহলে পানিটা কি বাহ্যিক প্রভাব। তারপরে তোমার কোনটি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার বাহ্যিক প্রভাব, সেম প্রশ্ন। তাহলে উত্তর কি হবে, এই যে শর্করা, এনজাইম, পটাশিয়াম। তাহলে অক্সিজেন, দেখো এখানে কিন্তু অক্সিজেনও ছিল বাহ্যিক প্রভাব, এই যে অক্সিজেনের মধ্যে বাহ্যিক প্রভাব ছিল। তারপর পাতার মেসোফিল টিস্যুর কোষের অম্লত্ব বেড়ে যায়। অম্লত্ব বেড়ে যায় বলতে কোনটির কারণে, এটা মনে রাখবা যে পাতায় কার্বন ডাইঅক্সাইডের মাত্রা খুব বেড়ে গেলে অম্লত্ব বেড়ে যায়, অ্যাসিড বেড়ে যায়, অম্ল মানে আছে অ্যাসিড। তারপর সালোক সংশ্লেষণের জন্য উপযুক্ত তাপমাত্রার কথা, আমরা এই যে তাপমাত্রা যে দেখলাম, দেখো এখানে যে তাপমাত্রার কথা বলা হচ্ছে, এই যে তাপমাত্রা, একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে, যে তাপমাত্রায় সালোক সংশ্লেষণ সব থেকে ভালো হয়। এই তাপমাত্রার রেঞ্জ হচ্ছে তোমার 22 থেকে 35, 22 থেকে 35। তো এটাকে বলা হয় পরিমিত তাপমাত্রা বা অপটিমাম তাপমাত্রা। তার মানে 35 এর বেশি হলেও উদ্ভিদের জন্য ক্ষতি তাপমাত্রা, আবার তাপমাত্রা যদি 22 থেকে কম হয়ে যায় তাহলে উদ্ভিদের জন্য ক্ষতি, সালোক সংশ্লেষণের উপর বিরূপ প্রভাব পড়বে। ঠিক আছে, আর 45 ডিগ্রি সেলসিয়াস এর যদি বেশি উপরে হয়ে যায় তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া চলবে না, বন্ধ হয়ে যাবে। তাহলে 22 থেকে 35, এটা একটু মনে রাখো, এটা কাজে লাগবে। দেখো সালোক সংশ্লেষণের জন্য উপযুক্ত তাপমাত্রা, উপযুক্ত মানে হচ্ছে অপটিমাম বা পরিমিত, একই কথা। এটি হবে 22 থেকে 35 হবে। কোনটির উপস্থিতিতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে। তাহলে দেখো এখানে আমি এই এখনই বললাম যে কোনটির উপস্থিতিতে, এই যে ক্লোরোফর্ম, হাইড্রোজেন সালফাইড, মিথেন। এই যে হাইড্রোজেন সালফাইড আছে H2S, যে পচা ডিমের যে গন্ধটা ওটা হচ্ছে হাইড্রোজেন সালফাইডের গন্ধ। আর মিথেনের সংকেত তো জানো CH4। ওকে, তো ক্লোরোফর্ম, হাইড্রোজেন সালফাইড এবং মিথেন, এগুলোর কারণে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া একেবারে বন্ধ হয়ে যেতে পারে। তাহলে এটার উত্তর কি হবে, কোনটির উপস্থিতিতে সালোক প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে, এই যে প্রথমে আছে ক্লোরোফর্ম, এটা একটা চেতনানাশক, মানুষকে অজ্ঞান করতে এটা ব্যবহার করা হয়। তারপরে দেখো অক্সিজেন বিহীন পরিবেশে কোন প্রক্রিয়া সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে, মানে পরিবেশে যদি অক্সিজেন না থাকে তাহলে কোন প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে, কারণ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া টোটালি বন্ধ হয়ে যাবে। সালোক সংশ্লেষণের পরিমাণ বেশি মাত্রায় কমে যেতে দেখা যায় কোনটির অভাবে। তাহলে এই যে এখানে বলে দিছিলাম যে বাহ্যিক অভ্যন্তরীণ প্রভাবকের এই টপিকটা, এই যে এখানে পটাশিয়াম, পটাশিয়ামের অভাবে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বেশ কমে যেতে পারে। তো এইটাই ছিল এই লাইন থেকে প্রশ্নটা, যে কোনটির উপস্থিতিতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ, না এটা না, এটা পরেরটা। সালোক সংশ্লেষণের পরিমাণ বেশ মাত্রায় কমে যেতে পারে, সেম কথা। কোনটির অভাবে, উত্তর কি হবে, পটাশিয়াম। আর শোষণ থেকে এখান থেকে কয়েকটা এমসিকিউ দেখা দিচ্ছি। শক্তি উৎপাদনে ব্যবহৃত কোনটি, তোমরা জানো
শক্তি উৎপাদনে ব্যবহার করা হয়। দেখো শোষণের যে বিক্রিয়াটা, এখানে কি লাগতেছে, অক্সিজেন লাগতেছে না আর গ্লুকোজ লাগতেছে না, তাহলে এখানে অক্সিজেন হবে উত্তর। ওকে, তারপর দেখো কোথায় শোষণ প্রক্রিয়া হার অনেক বেশি। এই যে এখানে লেখা আছে কোথায় শোষণ ক্রিয়া হার বেশি, এই যে এখানে সুন্দর করে লেখা আছে যে উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চলে, তারপরে ফুলে ও পাতার কুঁড়িতে, মানে যেটা নরম পাতা কুঁড়ি, অঙ্কুরিত বীজে, মানে যে বীজটা হবে নতুন বের হচ্ছে ওইটা, যে বীজ থেকে চারা বের হচ্ছে, মূলের কাণ্ডের অগ্রভাগ, এগুলোতে তোমার শ্বসনের হার মানে শোষণের হার বেশি। তাহলে উত্তর কি হবে দেখো তো, এই যে এখানে লেখা আছে অঙ্কুরিত বীজ, ঠিক আছে। কাণ্ডের নিম্নভাগ, মূলের গোড়ায়, কচি পাতায়, এখানে কি কচি পাতা ছিল, কাণ্ডের অগ্রভাগ, অঙ্কুরিত বীজ ছিল, তাহলে উত্তর কি হবে অঙ্কুরিত বীজ। তাহলে শোষণের টপিকটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, আজকে সালোকসংশ্লেষণে এমসিকিউ গুলো দেখাই দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই